আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সম্মানিত দর্শক, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন একুশের রাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের সাথে থাকছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, আপনারা নিশ্চয়ই প্রতিদিন চোখ রেখে থাকবেন, এটাই এমনটা আশা করছি যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৈনন্দিন যে স্বাস্থ্য বুলেটিন, সেখানে সংখ্যাটা জানান দিচ্ছে যে আক্রান্ত নতুন 969 জন সহ 6,660 জন এবং নতুন মৃত্যু 11 জন সহ আমরা 250 মৃত্যুর মিছিলটি ইতিমধ্যেই আমরা পেয়েছি, যেটা হয়তো অনাকাঙ্ক্ষিত কিন্তু আমাদেরকে পেতে হচ্ছে। যে দিনটি আসলে আমরা পার করে আসলাম সে দিনটি ছিল বিশ্ব নার্স দিবস। তাই এই মহৎ পেশায় যারা যুক্ত রয়েছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে। সেই বিষয়টি নিয়েও আমরা আলোচনা করব এবং আবারও বলতে হচ্ছে যে দিনটি আমরা পার করে এসেছি সেই 12ই মে, সেই দিনটিতে নিয়োগপ্রাপ্ত কিছু নতুন চিকিৎসক সামিল হয়েছেন এই যে করোনাকালীন যে সংকট, সেই সংকটের মুহূর্তে যুদ্ধ করবার জন্য। তাই আজকে আমরা আমাদের যে বিষয়টি একেবারেই শিরোনাম করেছি, সেই শিরোনামটি হচ্ছে যে করোনা যুদ্ধে নতুন সৈনিক। এই বিষয়টির উপরেই আমরা আলোচনা করব। তার পাশাপাশি তো আমাদের করোনার সার্বিক আলোচনা থাকবেই। আমরা আবারও বলতে চাই যে যে আলোচনাই হচ্ছে না কেন সেটাই করোনার ছাঁচে ফেলেই করতে হচ্ছে এই দুঃসময়। আজকে জানিয়ে দিতে চাই যে আলোচনাটা আমরা বেগবান করব। সেই আলোচনায় যাদেরকে পেয়েছি, স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার শরফুদ্দিন আহমেদ, সাবেক উপ উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সাথে যুক্ত রয়েছেন অধ্যাপক ডাক্তার নীলুফার সুলতানা, বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তিনি আমাদের সাথে যুক্ত আছেন, বিভাগীয় প্রধান, অবস্টেট্রিক্স, গাইনি ও ইনফার্টিলিটি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। এছাড়াও আমাদের সাথে যুক্ত হবেন, আশা করছি তাকেও আমরা যুক্ত করে নিতে পারবো, ডাক্তার আব্দুল্লাহ শাহরিয়ার টুটুল, সহযোগী অধ্যাপক, শিশু কার্ডিওলজি বিভাগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। এই তিনজনকে নিয়েই মূলত আজকে আমরা আমাদের এই আলোচনাটা বেগবান করব। আমি একেবারেই আলোচনাটা শুরু করতে চাচ্ছি অধ্যাপক ডাক্তার শরফুদ্দিন আহমেদ, তাকে দিয়ে আপনাকে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আপনি সময় দিয়েছেন। যেটা বলতে চাচ্ছি যে করোনা যুদ্ধে নতুন সৈনিক, যে শিরোনামটা আমরা করেছি, এখান থেকে আলোচনাটা শুরু করতে চাই। যারা যুক্ত হলেন আজকে এই দিনটিতে এসে, তারা আসলে আমাদের তো বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা ছিল যে আমাদের হসপিটালগুলোতে ডাক্তারের সংকট, চিকিৎসা সেবা সেভাবে পাচ্ছে না, সেই অর্থে এই যে নতুন সামিল হওয়া যোদ্ধা হিসেবে তারা এই কতটুকু এই সংকটটা কাটাতে পারবে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। আপনি প্রথমেই যে কথাটি বলেছেন যে বাংলাদেশে আমাদের স্বাস্থ্য জনশক্তি, সেখানে ডাক্তার, নার্স, টেকনোলজিস্ট এর সংখ্যা কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নিয়ম অনুসারে অনেক কম রয়েছে। এবং 16 কোটি মানুষের জন্য আপনি জানেন যে প্রতি 1000-এ একজন চিকিৎসক থাকা দরকার। সেই হিসাবে বাংলাদেশে 1,60,000 চিকিৎসক দরকার, কিন্তু আমাদের বর্তমানে 1 লাখের মতো কেবল ডাক্তার হয়েছে। সরকারি খাতে মাত্র 25,000 আর এই 2,000, মোট 27,000 চিকিৎসক নেওয়া হয়েছে। মানে এখন আমাদের 60,000 অনেক ঘাটতি আছে। সেই ঘাটতি পূরণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এই করোনা যুদ্ধে আপনি লক্ষ্য করেছেন যে কিভাবে যত তাড়াতাড়ি সম্ভব রোগীদেরকে সাহায্য করা যায়, দেশের মানুষকে সহায়তা করা যায়। সেই কারণে উনি 2,000 চিকিৎসক এবং 6,000 নার্স নিয়োগের পরিকল্পনা নেন। সেই চিকিৎসক নিয়োগ কোত্থেকে হবে? হঠাৎ করে তো নিয়োগ দেওয়া যায় না। 39তম বিসিএসে প্রায় 8,000-এর মতো চিকিৎসককে উত্তীর্ণ দেখানো হয়, কিন্তু প্রাথমিকভাবে প্রায় 4,500 চিকিৎসককে নেওয়া হয়, বাকি যে আরো 3,500 নেওয়া হয়নি। সেই 3,500-এর মধ্যে 2,000 চিকিৎসককে অ্যাকর্ডিং টু সিনিয়রিটি তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এবং আজকে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, স্বাস্থ্য অধিদপ্তর, বসুন্ধরা বলুন, দিনাজপুরে বলুন, এবং আমাদের যে সমস্ত প্রতিষ্ঠানে মুগদা জেনারেল হাসপাতাল আছে, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল আছে, কুয়েতমতি কোভিড হাসপাতাল যেটা কুয়েতমতি হাসপাতাল, সবগুলোতে তাদের যোগদানের জন্য নিয়োগপত্র দেওয়া হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে পিএসসিতে তাদের যে অ্যাডমিট কার্ড ছিল এবং তাদের যে উত্তীর্ণ হওয়ার
কাগজপত্র, জি। এটা নিয়ে তারা আজকে যোগদান করবে। এই যোগদানের ফলে আপনি যে প্রশ্নটি করেছিলেন যে আমাদের যে চিকিৎসাকালীন যে সংকট, স্বাস্থ্য জনশক্তি শব্দটাই ব্যবহার করব, কারণ আজকে বিশ্ব নার্স দিবস। নার্স, ডাক্তার এবং টেকনোলজিস্ট এবং এর সাথে ক্লিনার এবং অন্যান্য যারা ওয়ার্ড বয় থাকে তাদের সবাইকেই কিন্তু সংযুক্ত করে এই স্বাস্থ্য জনশক্তিটাকেই ধরা হয়। সেক্ষেত্রে আমি মনে করি কিছু কিছু পত্রপত্রিকা আপনারা লক্ষ্য করেছিলেন যে কুয়েত মৈত্রীতে অথবা কুর্মিটোলাতে গিয়ে তারা তেমন সেবা পাচ্ছিল না, সেই অবস্থাটি কিন্তু এখন আর হবে না। আমি মনে করি এই নতুন যোদ্ধারা এরা কিন্তু নতুন উদ্যমে, নতুন রক্ত নিয়ে তারা এগিয়ে আসছে, তারা কিন্তু সেবা করার ব্রত নিয়ে এগিয়ে আসছে। আমি আশা করি তাদের এই উপস্থিতিতে আমাদের এই চিকিৎসা সেবার কার্যক্রম আরো এগিয়ে যাবে এবং তারা একেবারেই নব উদ্যম যেটা আপনি বলছিলেন সেটা নিঃসন্দেহে যারা একটু ঝিমিয়ে পড়েছিলেন তাদেরকেও বোধহয় সেই রবীন্দ্রনাথের কবিতার মতো করে একটু নাড়া দিতে পারবেন। জি, এবং এই সাথে আরো একটা কথা বলে দিই যে আপনি জানেন যে যারা এই 2000-এর মধ্যে অনেকে কিন্তু এই অ্যানেস্থেশিয়া অথবা ক্রিটিক্যাল কেয়ার অথবা এই যে আইসোলেশনে যাদের চিকিৎসা করতে হয়, ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসা দিতে হয়, এমন ট্রেনিং প্রাপ্ত লোকজনই আছে। তাদেরকেও যদি প্রপারলি এই হাসপাতালগুলোতে নিয়োগ দেওয়া যায়, এই 2000-এর মধ্যে সবাই তো একই রকম ট্রেন না, যারা ট্রেন্ড আপ তাদেরকে একটু আইসোলেট করে আমার মনে হয় এই সমস্ত হাসপাতালে দিলে এরা আরো নতুন উদ্যমে কাজ করে চিকিৎসা সেবায় হাতকে শক্তিশালী করবে। সংখ্যায় খুব অপ্রতুল হলেও এই দক্ষ যে একেবারে আপনি স্বাস্থ্য শক্তি এক ধরনের বলছিলেন যে সেই জনস্বাস্থ্য শক্তি এরা আসলে জনসেবাটাই দিতে পারবেন, তেমনটাই আমরা আশা করছি। আমরা আবারও ফিরবো এই আলোচনায়। আমি এই মুহূর্তে একটু চলে যেতে চাই অধ্যাপক ডাক্তার নীলুফার সুলতানা আপনার কাছে, যুক্ত রয়েছেন বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আমাদের সাথে। শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আপনাকেও স্বাগত জানাচ্ছি 21 রাতের এই আলোচনায়। আপনার কাছে একটু জানতে চাইবো যে গণমাধ্যমে যে বিষয়টি এখন ব্যাপক আলোচিত সেটি হচ্ছে যে 96% যে একেবারেই যারা রয়েছেন প্রেগনেন্সিতে বা ডেলিভারি হচ্ছে, সেই 96% ডেলিভারি হচ্ছে মূলত নর্মাল, যেটা কিছুদিন আগেও বাংলাদেশে এত সংখ্যায় বা শতাংশ যদি আমরা হিসাব করতাম এই পরিমাণে নর্মাল ডেলিভারি আমরা শুনতে পেতাম না, সেখানে সিজারিয়ানের ব্যাপারটা চলে আসতো। তাহলে কি এতদিন যে নর্মাল ডেলিভারিগুলো হয়নি সেটা কি আসলে অনেকটা ইচ্ছাকৃত? ধন্যবাদ আপনাকে। তো এখন 96% নর্মাল ডেলিভারি হচ্ছে, এই স্ট্যাটিস্টিক কোথা থেকে মানে হয়েছে আমি জানি না, তবে এখন নর্মাল ডেলিভারি খুব বেশি হচ্ছে এই জন্য যে কমপ্লিকেটেড কেস, যাদের প্রিভিয়াস সিজারিয়ান সেকশন, হ্যাঁ, যাদের সিজার করতে হবে বা সেই কেসগুলো কিন্তু এখন কম আসছে বা ইমার্জেন্সি হয়ে এখন আসছে না। ইমার্জেন্সি যেমন লেবার পেন যাদের শুরু হয়েছে, যারা বাসায় ছিল সামান্য একটু জ্বর বা একটু কাশি, তারা কিন্তু ভয়ে সব চলে আসতেছে, যাদের ডেলিভারি হয়তো বা বাসায় হতো। হ্যাঁ, এই কেসগুলো সাধারণত দেখা যাচ্ছে যে অনেক বেশি আসতেছে এবং নর্মাল ডেলিভারির ইয়েটা এখন বেড়ে যাচ্ছে। আমরা যা ইনস্ট্রাকশন দিয়েছি যে যতটুকু সম্ভব যে নর্মাল ডেলিভারি গুলা করানোর জন্য, কারণ মরবিডিটি আমরা এখন বাড়াতে চাচ্ছি না। যারা সাসপেক্টেড এবং যারা ইভেন যারা নন সাসপেক্টেড এবং যারা কোভিড পজিটিভ, তাদের বেলায়ও আমরা বলছি যে যতটা সম্ভব যে নর্মাল ডেলিভারি গুলা মানে বেশি করানো যায় এবং সিজারিয়ান সেকশন একদম ইন্ডিকেশন ছাড়া যেন সিজারিয়ান সেকশন না করা হয়। এবং দেখা যাচ্ছে যে আপনাকে আমি পরিসংখ্যান দিতে পারি, যে পেশেন্ট গুলো যে এসছে তাদের কিন্তু নর্মাল মানে সিজারিয়ান সেকশনের ইন্ডিকেশনই কম ছিল। আগে যে সিজারিয়ান সেকশন গুলো হতো পেশেন্ট কিন্তু বেশি আসতো, এখন দেখা যাচ্ছে যে ওদের সিজারিয়ান সেকশনের ইন্ডিকেশন গুলোই ছিল। সিজারিয়ান সেকশন কিন্তু কোনো ইন্ডিকেশন ছাড়া কিন্তু সিজারিয়ান সেকশন করা হয় না। অ্যাকচুয়ালি মনিটরিংটা এমন ভাবে হয় যে দেখা যায় যে বাচ্চা হয়তো পেটের ভিতর খারাপ বোঝা যাচ্ছে যে বাচ্চা হয়ে যাচ্ছে বা মায়ের খুব ডিস্ট্রেস হচ্ছে। এখন কিন্তু কিছুটা দেখা যায় যে কোমরবিডিটিটা কমানোর জন্য, কমপ্লিকেশন গুলো কমানোর জন্য, যে পেশেন্ট যদি সাসপেক্টেড কোভিড অথবা কোভিড পজিটিভ, তাকে যদি আরেকটা অপারেশন, বড় একটা মেজর অপারেশনে নেওয়া যায়, তাহলে দেখা যায় যে তার রিস্কটা আরো অনেক অনেক বেশি বেড়ে যাবে, তার মর্টালিটিটা অনেক বেশি বেড়ে যাবে। তার জন্য আমরা দেখা যাচ্ছে কিছুটা ঝুঁকি নিয়ে হলো আমরা চেষ্টা করছি নর্মাল ডেলিভারি করাতে, কিন্তু যখনই দেখছি একেবারে সম্ভব না সেখানে সিজারিয়ান সেকশন। যে ঝুঁকিটা হয়তো
জি, যে ঝুঁকিটা হয়তো আগে নেওয়া হতো না, এখন কিছুটা ঝুঁকি আপনারাও নিচ্ছেন। আর যারা এরকম প্রেগনেন্ট রয়েছেন তারাও কি আগে সাহস আসলে কম করতেন, মানে ঝামেলা এড়ানোর জন্য, বা কিছুটা এখন যে সাহসটুকু করছেন কোভিড-19 এর জন্য সেটাকে আগে করতেন না? না, আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে, আমি প্রথমেই বলেছি যে পেশেন্ট গুলো এখন যেগুলো আসছে, হ্যাঁ, বেশিরভাগই দেখা যাচ্ছে যে আগে নর্মাল ডেলিভারি তাদের হয়েছে, আগে তাদের নর্মাল ডেলিভারি, তেমন কোনো কমপ্লিকেশন নাই, এই ধরনের পেশেন্ট গুলো আসছে। আর ইমার্জেন্সি যেমন লেবার পেন নিয়ে চলে আসলো, হ্যাঁ, এইগুলো ডেলিভারি আমাদের করাতেই হবে। এখন যে পেশেন্ট গুলো, আগের যে পেশেন্ট গুলো আমাদের আসতো, 50% পেশেন্টই তাদের চাইতো মা এবং শাশুড়ি এবং নিজেরা, যে আমরা লেবার পেন সহ্য করতে পারবো না, আমাদেরকে নর্মাল ডেলিভারি করাতেই হবে। আমরা যদি চাইতামও যে আমরা নর্মাল ডেলিভারি আমরা করাবো, কিন্তু তারা কিন্তু আমাদের মানে মোটিভেটেড হতে চাইতেন না। মায়েরাই বলতেন যে আমার বাচ্চা এত কষ্ট করতে পারবে না। সুতরাং এই রেটটাও কিন্তু সিজারিয়ান সেকশনের ইন্ডিকেশনটা আমাদের অনেক বাড়িয়ে দিয়েছিল। তো এই পেশেন্ট গুলা কিন্তু এখন আর এই যে হসপিটাল গুলা, ডেজিগনেটেড যে হসপিটাল গুলা কোভিড, নন কোভিড, সাসপেক্টেড কোভিড এর জন্য, সেই হসপিটাল গুলাতে কিন্তু এরকম পেশেন্ট গুলা কমই এখন আসতেছে, যার জন্যই কিন্তু কিছুটা রেট এখন কমেছে। জি জি জি, নিঃসন্দেহে। অধ্যাপক ডাক্তার নীলুফার সুলতানা, আপনি যুক্ত থাকবেন আমাদের সাথে, আমরা আপনার কাছে আবারও ফিরবো। আসতে চাই ডাক্তার শরফুদ্দিন আহমেদ আপনার কাছে। যেটা বলা হয়ে থাকে যে এখন অনেক জায়গায় যে সাইন সিমটম কোভিড-19 সেটা শুধু বাংলাদেশ কেন, ওয়ার্ল্ড ওয়াইডে এটা খুব একটা আগের মতো নেই। এখন আর যে একটা সর্দি কাশি বা এক ধরনের জ্বর এরকম কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করেই দেখা যাচ্ছে যে আগে যে শ্বাসযন্ত্রের কথা বলা হতো, এখন একেবারে শ্বাসযন্ত্র থেকে সেই হৃদযন্ত্র বা হৃৎপিণ্ড, তারপরে মস্তিষ্ক থেকে পায়ের গোড়ালিও ধরা হচ্ছে, গবেষণায় যেটা উঠে আসছে যে এভাবে আক্রান্তের ইয়েটা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশে এ ধরনের কি কোনো গবেষণা আছে বা এ নিয়ে কাজ করা হয়েছে কিনা, যে কতটা বা কিভাবে আক্রমণ করতে পারছে বা কতটুকু হচ্ছে বাংলাদেশে, এটা কতটা দেখা দিচ্ছে? আপনি তো জানেন যে করোনা সম্পূর্ণ নতুন। আগে আমরা বলতাম যে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। করোনা বলেছে উল্টাটা, যে ইউনাইটেড উই ফল অ্যান্ড ডিভাইডেড উই স্ট্যান্ড। এই যে অবস্থাটা সারা ওয়ার্ল্ড ওয়াইড, তো বাংলাদেশেও আমরা লক্ষ্য করেছি মোর দ্যান 50% অ্যাসিমটোম্যাটিক, তার কোনো সিমটম নাই কিন্তু কোভিড পজিটিভ। এই অবস্থায় মনে হচ্ছে যেন আমরা কে কোভিড আক্রান্ত কে না এটা আমরা বুঝতে পারছি না। সেই কারণেই কিন্তু বারবার বলা হচ্ছে ঘরে থাকাই ভালো, বাইরে না আসা, এবং বাইরে মাস্ক ব্যবহার না করে মুখ করা উচিত না। বাংলাদেশে এই ব্যাপারে শিশু হাসপাতালে একটা স্টাডি হয়েছে যে জ্বর সর্দি কাশি নাই, পেট ব্যথা ডায়রিয়া, তার কিন্তু কোভিড পজিটিভ পাওয়া গেছে। এমনকি আমরা চোখে, আপনি তো জানেন যে চোখ দিয়েও এটা মেন, মাউথ, আইজ অ্যান্ড নোজ, এই তিনটা দিয়ে এই প্রবেশ করে করোনা। তো চোখেও অনেক সময় কনজাংটিভাইটিস, চোখ উঠা রোগ থাকে, এবং জ্বর সর্দি কাশি আছে, আবার কোনোটাই নাই, শুধু চোখ উঠা, তারাও কিন্তু এই কোভিড আক্রান্ত হচ্ছে। এবং সেই কারণে আমরা বলি যে দীর্ঘদিন ধরে চোখ উঠা, তার কোনো অন্য সিমটম নাই, তাকেও কোভিড পজিটিভ আছে কিনা টেস্ট করা উচিত। এমনি করে আমাদের দেশে স্টাডি কিছু কিছু চলছে, চোখের এইটার উপরেও স্টাডি হচ্ছে, এবং আমরা লক্ষ্য করছি যে যে জায়গায় এই সিমটম পাওয়া যাচ্ছে না, সেই সব এরিয়ায় আমরা পরীক্ষা করার জন্য বিভিন্ন জন ইতিমধ্যেই চেষ্টা করছে। এখনো 100% আমরা এর গবেষণার ফল হাতে পাইনি। একটু আগে ওই যে গাইনি নিয়ে আপনি যে কথাটি বলছিলেন, আপনি লক্ষ্য করেছেন যে অ্যাসিমটোমেটিক পেশেন্ট থাকার কারণে, এবং নারায়ণগঞ্জের মানুষ তার বাড়ি বলেছে চুয়াডাঙ্গা বা মাদারীপুর, তার সার্জারি অপারেশন হয়েছে, এবং অপারেশনের পরেই কিন্তু 19 জন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে কোভিড আক্রান্ত হয়েছে। সুতরাং এই যে তথ্য গোপন করা, অ্যাসিমটোমেটিক রোগী হেঁটে চলে ফেরা করা, আজকে যদি এই মার্কেটগুলোতে এই ধরনের রোগী যায় তাহলে আরও স্প্রেড করবে, তাহলে শঙ্কা রয়ে যায়। সেই শঙ্কা দূর করার জন্য কি করা দরকার? স্বাস্থ্যবিধি মেনে নেওয়ার জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে কঠোর হতে হবে, তা না হলে যত আমরা লকডাউন রিল্যাক্স করব তত ক্ষতি হবে। সাইন সিমটম থাকে না, তখন আসলে অনেকে নিজেও তো বুঝতে পারে না যে আমি আক্রান্ত কিনা, সেটা বুঝতে পারে না। সেক্ষেত্রে ওই যে প্রোটেকশন, নিজের এবং আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেই চলতে হবে। এখানে যদি আমরা বলি যে কিডনি আক্রান্ত হওয়ার যে ব্যাপারটা, সেক্ষেত্রে কারো যদি কিডনি আক্রান্ত হয় এই কোভিড-19 এর কারণে হঠাৎ করে, সেক্ষেত্রে বাংলাদেশের হসপিটালগুলোতে এই যে আলাদা করে একটা ডায়ালাইসিসের একটা প্রেসার যে পড়বে, সেটার জন্য প্রস্তুত আছে কতটা আমাদের হসপিটাল? ডায়ালাইসিস তো এখন বিভিন্ন হাসপাতালে, সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে এটা করা হয়, কিন্তু কোভিডে আক্রান্ত হওয়ার কারণে
যে এটা তার ডায়ালাইসিস লাগবে অথবা কিডনি প্রবলেম হয়েছে কিনা, সেইটা কিন্তু এখনো আমরা ওইভাবে ডায়াগনোস করতে পারছি না। যদি পারা যায় আলাদাভাবে এই ডায়ালাইসিসের জন্য একটা হাসপাতাল থাকা দরকার, যেখানে মনে করি সেটা সরকারি হোক বেসরকারি হোক, শুধুমাত্র ডায়ালাইসিসের রোগীদের জন্য সেখানে পাঠানো যায় এবং সেখানে গিয়ে তার ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। এটা আমার মনে হয় এখনই চিন্তা করা উচিত। এবং আপনি একটা ভালো প্রস্তাব দিয়েছেন যে যত তাড়াতাড়ি সম্ভব সেপারেট কিডনি ডায়ালিসিসের জন্য একটা হাসপাতাল থাকা দরকার। কোভিড-19 এর কারণে এরকম তাদেরকে আলাদাভাবে করা উচিত। সেক্ষেত্রে আরেকটা ব্যাপার জানতে চাইবো, সেটা হচ্ছে মস্তিষ্কের কথা বলছিলাম, যে মস্তিষ্ক থেকে একেবারে পায়ের গোড়ালি পর্যন্ত রক্ত জমাট বাঁধিয়ে দিচ্ছে হঠাৎ করে কোভিড-19। সেক্ষেত্রে কোনো ধরনের স্ট্রোকের যে ঝুঁকিটা, সেটা কি পেশেন্ট যার কখনো আগে ছিলই না এরকম কোনো, কিন্তু শুধু কোভিড-19 এর কারণে যদি স্ট্রোকের ঝুঁকি থাকে, সেটা পেশেন্ট আগে কি কোনো ধরনের বুঝতে পারবে? যদি তার হয়তো বাসায় আছে, সে কখন হসপিটালে যাবে? এই ধরনের রোগী ধরেন হঠাৎ করে তার ভার্টাইগো হলো, হঠাৎ করে সে ব্লাড প্রেশার ফল করলো, অথবা ধরেন আগে তার প্রেশার ছিল না, প্রেশার রাইজ করে গেল, অথবা তার ডায়াবেটিস আছে কিন্তু তার সে ডায়াবেটিস কন্ট্রোলে নাই, এ ধরনের রোগীদেরকে একটু বেশি সতর্ক থাকতে হবে। এবং সে হঠাৎ করে তার কিছু হচ্ছে কিনা এটা ওই বুঝতে পারবে ব্লাড প্রেশার ফল অথবা ভার্টাইগো এই ধরনের কিছু হলে সাথে সাথে তাদের কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এবং এক্ষেত্রে তো আমাদের নিউরোসায়েন্সে আপনি জানেন না, ইমার্জেন্সি আছে, ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়। আমার মনে হয় যে তার এই ধরনের চিকিৎসার জন্য আমরা স্বাস্থ্য বাতায়নের মাধ্যমেও যোগাযোগ করে রোগী যেন সেই জায়গায় গিয়ে উপস্থিত হয়, যাতে করে তার মৃত্যু আশঙ্কা কমে। ডাক্তার শরফুদ্দিন, একেবারে আমজনতার মনে তো আসলে ছোট ছোট অনেকগুলো প্রশ্নই থাকে, তাদের হয়েই আমাদের এগুলো উত্থাপন করতে হয় এই প্রশ্নগুলো। সেখানে আর একটা বিষয় একটু জানতে চাইবো, যার আগে কোনো ধরনের প্রেশারের ফ্লাকচুয়েট এগুলো দেখা যাচ্ছে না, ফ্লাকচুয়েট করছে না, তার ক্ষেত্রে কি কোনো ধরনের এই জাতীয় মস্তিষ্কে এরকম আঘাত হানা বা রক্ত জমাট বাঁধার ভয়টা থাকে কি? হ্যাঁ, ভয় থাকে। সেক্ষেত্রে আপনাকে বলি যে সবাই কিন্তু এখন লকডাউনে, মুভমেন্ট নাই, হাঁটছে না, সারাক্ষণ বসে টিভি দেখছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলে 30 মিনিট বসে 3 মিনিট হাঁটতে হবে, এইটা মেনে চলছে না। চোখের ব্যাপারেও বলা হয় যে দীর্ঘক্ষণ যদি আমরা কম্পিউটার টিভি দেখি তাহলে চোখের অ্যাকোমোডেশন প্রবলেম হবে। সবকিছু মিলে সবাই কিন্তু এখন একটা অস্থিরতার মধ্যে, সবাইকে একটা ডিসিপ্লিন মেনে চলা দরকার। কার ব্লাড প্রেশার ছিল না, হঠাৎ করে কিন্তু কারো কারো অনেকক্ষণ দীর্ঘক্ষণ শুয়ে থাকে, শুয়ে থাকার কারণে ঘুম থেকে উঠলেই দেখে যে চারিদিকে ঘুরছে, এটা হলো ভার্টাইগো। তার হয়তো হঠাৎ করে প্রেশার বেড়ে যেতে পারে। এই ধরনের প্রেশার বেড়ে যাওয়া রোগীদের কিন্তু স্ট্রোকেরও সম্ভাবনা থাকে। সুতরাং আমার মনে হয় যে ডিসিপ্লিন লাইফ, একটু এক্সারসাইজ করা, এবং আমরা যদি ভালো খাবার খাই যাতে করে ইমিউনিটি বাড়ে, এবং যদি ডিসিপ্লিন মানে ঘুম থেকে উঠবো, একটু এক্সারসাইজ করব, কি কাজ করব না করব একটা রুটিন করে নেই, সারাক্ষণ শুধু বসে বসে একেবারে ছোটখাটো বিষয়গুলো আমাদেরকে এখন আমলে নিতে হবে। ইমিউনিটি নিয়েও আপনার কাছে ফিরবো। আমি আবার একটু ফিরতে চাই, যুক্ত রয়েছেন অধ্যাপক ডাক্তার নীলুফার সুলতানা, বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ডাক্তার নীলুফার সুলতানা, আপনার কাছে জানতে চাইবো, অনেকেই মনে করছেন যে এখন লকডাউনের মধ্যে বাসায় আছে এবং সেই সময় তারা একটা বেবি নেয়ার চিন্তা করছেন, কিন্তু আবার এরকম আলোচনাও আছে যে এই সময়টা বেবি নেয়ার জন্য উপযুক্ত সময় না, যেহেতু একেবারেই বিশ্বব্যাপী এরকম একটা করাল গ্রাস চলছে কোভিড-19-এর। পাশাপাশি কেউ যদি প্রেগনেন্ট হয়েই যান, সেক্ষেত্রে আর্লি স্টেজে তাদের জন্য কি সাজেশন আপনার থাকবে? ধন্যবাদ আপনাকে। তো এই লকডাউন সিচুয়েশনে আমরা আসলে প্রেগনেন্সি যাদের হয়ে গেছেন তারা প্রেগনেন্সি রাখবেন, আর কেউ যদি প্রেগনেন্সি না রাখতে চান সেজন্য তাদেরকে আমরা ব্যবস্থা দিয়ে থাকি। আর আমরা তাদেরকে এনকারেজ এখন করি, যাদের এখনো প্রেগনেন্সি হয়নি এই লকডাউন সময়টাতে তাদেরকে প্রেগনেন্সি না নেওয়ার জন্যই আমরা এনকারেজ করে থাকি। কারণ এখানে আমরা যেহেতু যে রেগুলার যে এন্টিনেটাল চেক আপটা আমরা করি প্রেগনেন্ট পেশেন্টদের, সেটা হয়তো পুরোপুরি সম্ভব আমাদের হবে না, যার ফলে আমরা হাই রিস্ক ক্যাটাগরি একটা পোর্শন যে পেশেন্ট গুলা রয়েছে তাদেরকে কিন্তু আমরা সর্ট আউট করতে পারবো না, যেহেতু আমরা রেগুলার একটা এন্টিনেটাল চেক আপ তাদের দিতে পারবো না। সেই ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন কমপ্লিকেশন নিয়ে তারা বাসায় থেকে যাবে এবং তাদের জন্য রিস্কটা, প্রেগনেন্সির সাথে যে রিস্কটা সেটা আরো অনেক অনেক বেশি বেড়ে যাবে। সেজন্য আমরা এখন এই লকডাউন অবস্থায় যারা এখন প্রেগনেন্সি হন নাই তাদেরকে আমরা প্রেগনেন্সি না নেওয়ার জন্যই এনকারেজ করছি এবং যথাসম্ভব কন্ট্রাসেপশন ইউজ করার জন্যই আমরা তাদেরকে উপদেশ দিয়ে থাকছি।
আর একেবারে ওই যে আপনি বললেন যারা সেই প্রেগন্যান্সি পিরিয়ডে চলেই এসছে, একেবারে আর্লি প্রেগন্যান্সি, সেক্ষেত্রে অনেকের থাকে যেটা একটা ছোটখাটো মেডিসিন খাবার ব্যাপারেও তখন তারা হয়তো বেবির কথা ভাবছেন, সেক্ষেত্রে তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? যারা প্রেগনেন্সি অলরেডি হয়ে গেছেন তাদের জন্য আমাদের পরামর্শ এটাই যে অ্যাটলিস্ট তারা ফেস টু ফেস 4টা ভিজিটে আমাদের আসবেন, আর বাকি ভিজিট গুলা কিন্তু আমরা রিমোট অথবা টেলিমেডিকেশনের মাধ্যমে দিতে পারবো। এবং কোনো ধরনের ইমার্জেন্সি যদি হয় তাহলে ইমার্জেন্সি যে 24 আওয়ার্স খোলাই আছে হসপিটাল গুলাতে, তারা চলে আসবেন। এবং যখন আমাদের ফেস টু ফেস ভিজিট তারা নিতে আসবেন 4টার সময় 20, 28 উইকস, 32 উইকস এবং 36 উইকস, এই সময়টাতে তারা 4টা ভিজিট আমাদেরকে নিতে আসবেন। কারণ হসপিটাল, মেডিকেল কলেজ হসপিটাল গুলোতে কিন্তু বহির্বিভাগটাও সকাল 8টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে, আর ইমার্জেন্সি তো 24 আওয়ার্স খোলাই আছে। তো ফেস টু ফেস ভিজিটের সময় তাদেরকে আমরা তাদের যত ধরনের কাউন্সিলিং করা, মেডিকেশন দেওয়া, উপদেশ দেওয়া, কখন কখন ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন গুলো যেগুলো করার, আমরা সেই 4টা ফেস টু ফেস ভিজিটেই কিন্তু আমরা সেটা করে নিব। আবার তাদেরকে বলাও থাকবে তাদের যখনই কোনো সমস্যা হবে তারা টেলিফোনের মাধ্যমে, টেলিমেডিকেশন তো আমরা দিয়ে যাচ্ছি, ইভেন আমরা বহির্বিভাগ থেকে দিয়ে দিচ্ছি, আমরা যারা স্পেশালিস্ট ডাক্তার আছে আমরাও দিয়ে যাচ্ছি, তারা সেভাবে যখন তাদের অসুবিধা হবে আমরা আমাদের টেলিমেডিকেশনের মাধ্যমে তারা সেই চিকিৎসাটা নিতে পারবে। আর প্রেগনেন্সিতে বেশিরভাগই আমরা মেডিসিন গুলা লিখে বলে থাকি যে যেসব মেডিসিন গুলা কন্টিনিউ হবে এগুলো তো আমরা বলেই দেই। আর ইমার্জেন্সি যদি কোনো সিমটম তাদের অ্যারাইজ করে তারা কিন্তু এটা টেলিমেডিকেশনের মাধ্যমে তারা যথাযথ ব্যবস্থা নিতে পারে। আর তারপরেও যদি সেখানে টেলিমেডিকেশনের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার পরও যদি তাদের দেখা যায় যে সিমটম গুলা বেরিয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা ইমার্জেন্সি বেসিসে তাদেরকে হসপিটালে চলে আসতে বলি। সুতরাং যারা প্রেগনেন্সি অলরেডি হয়ে গেছে আমরা তাদের প্রেগনেন্সিটা কন্টিনিউ করার জন্য, এইভাবে প্রেগনেন্সিটা কন্টিনিউ করার জন্য আমরা তাদেরকে উপদেশ দিয়ে থাকি। আচ্ছা, কখনো এটা যদিও একেবারেই আমাদের কাছে অনাকাঙ্ক্ষিত, আমরা কখনোই এরকমটা চাই না, তারপরে যদি কখনো প্রেগনেন্সিতে মা আক্রান্ত হয়ে থাকেন কোভিড-19-এ, সেক্ষেত্রে বাচ্চার তো বোধহয় আক্রান্ত হওয়ার সম্ভাবনা নাই, তেমনটাই আপনারা বলে থাকেন, তাই নয় কি? হ্যাঁ, পর্যন্ত যে এভিডেন্স গুলো আমরা দেখতে পাচ্ছি তাতে আমরা এখনো পর্যন্ত কোনো এমন কোনো এভিডেন্স দেখা যায়নি যে কোভিড-19 মা তার বাচ্চা আক্রান্ত হবে, সে ধরনের কোনো এভিডেন্স এখনো পাওয়া যায়নি। জি জি, কিন্তু আফটার প্রেগন্যান্সি যখন বেবি ভূমিষ্ঠ হলো, নবজাতক, সেক্ষেত্রে তো তার আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকেই যায়। সেই ক্ষেত্রে যদি কোভিড-19 কোনো পেশেন্ট এরকম তার ডেলিভারি হয়ে যায়, সে তার নবজাতক শিশুর ব্যাপারে তার কি কি পরামর্শ থাকবে আপনার পক্ষ থেকে? নবজাতক শিশুকে এমন ভাবে রাখতে হবে, সে যখন নবজাতক শিশুকে তাকে কিন্তু মায়ের বুকের দুধ খাওয়াতে পারবে। তবে যখন সে নবজাতক শিশুকে মায়ের বুকের দুধ খাওয়াবে অবশ্যই তাকে মাস্ক পরতে হবে, গ্লাভস পরতে হবে, এবং বাচ্চাকে যথাসম্ভব বাচ্চাকে তার কাছে রাখা যাবে, তবে যতটুকু সম্ভব নিজেকে প্রোটেকশন করে বাচ্চাকে রাখতে হবে। বা মায়ের দুধ খাওয়ার ব্যাপারে কিন্তু কোনো নিষেধাজ্ঞা নেই, মায়ের দুধ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং যেটা বলে সেটা সে করতে পারবে। তো সতর্কতা যেটা অবলম্বন করতে হবে, একটা কোভিড পজিটিভ মায়ের যেভাবে মানে তাকে নিজেকে মাস্ক পরিধান করা, বারবার হাত পরিষ্কার করা, তারপর একটু ডিস্টেন্স, অন্যদের থেকে ডিস্টেন্স মেনটেন করা, কিন্তু বাচ্চার থেকে তো আর ডিস্টেন্স মেনটেন করা যাবে না। তো বাচ্চাকে যখন সে সাথে রাখবে সে নিজেকে প্রোটেকশন রাখবে, বিশেষ করে যেটা সবচাইতে মানে জরুরি সেটা হলো মাস্ক পরিধান করা এবং পাশাপাশি গ্লাভস পরিধান করা। জি, ডাক্তার নীলুফার সুলতানা, আপনি আমাদের সাথে যুক্ত থাকবেন, আমরা আবারও ফিরবো আপনার কাছে। সম্মানিত দর্শক, 21শে রাতের এ পর্যায়ে সময় হয়েছে একটা ছোট্ট বিরতির, নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। সম্মানিত দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি 21শে রাতের এই আলোচনায়। আজকে আমরা আলোচনা করছি করোনা যুদ্ধে নতুন সৈনিক এই শিরোনামে, আর সেই সাথে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আপনারা রয়েছেন আমাদের আলোচনায়। এখনো ফিরবো ডাক্তার শরফুদ্দিন আহমেদ আপনার কাছে, যে বিষয়টি নিয়ে ফিরতে চাই যে বাংলাদেশ তো আসলে খুব ঘন বসতি একটি এলাকা বলতে পারি, বিশেষ করে ঢাকা যেখানে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। জি, সেই ঘনবসতির কারণেই কি এরকম ধারণা করা হচ্ছে যে আমরা খুব দ্রুততম সময়ে হার্ড ইমিউনিটির দিকে যাচ্ছি?
এই কথাটি হার্ড ইমিউনিটিটা কিন্তু 60% এফেক্ট যদি করে কোনো এরিয়ায়, সেখানে যদি তাদের মধ্যে তারা ইমপ্রুভ করে যায়, তখন পাশের যারা বাকিরা তখন ইমিউন হয়। কিন্তু আমাদের এখানে এখনো পর্যন্ত তো অত রোগী এফেক্টেড হয়নি। ঘনবসতিপূর্ণ হলেও এফেক্টেড কিন্তু অত বেশি না। এফেক্টেডের পরিমাণ কিন্তু আমরা টেস্ট করেছি 1 লাখের মতো, আমরা 15,000কে শনাক্ত করতে পেরেছি। তার মধ্যে আমরা ইতিমধ্যে 250 জন মৃত্যুবরণ করেছে। তবে হার্ড ইমিউনিটি কিন্তু এত সহজ বিষয় না, এটা একটু কঠিন বিষয়, যেটা যদি ওই হিসাব করতে হয় তাহলে অনেক লোকের আক্রান্ত হতে হয়। তারপরেও আমি বলবো যে আমরা যেহেতু একটু ডিসিপ্লিন লাইফ লিড করি, যেমন ধরুন 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, অথবা আমাদের দেশের প্রত্যেকটা হিন্দুরাও কিন্তু বাড়িতে ঢুকে হাত পা ধুয়েই কিন্তু ঘরে ঢুকে। এদেশের একটা কালচার এরকম যে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, আমাদের অন্যান্য কিছু যেমন হাত মুখ ধোয়া এসব ব্যাপার কিন্তু করে থাকি। 2 নম্বর হলো কিছু মানুষ কিন্তু একসময় কিন্তু বাসে উঠতো ধাক্কাধাক্কি করে, এখন কিন্তু লাইন দিয়ে ওঠে। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী সহ সবাই যখন একটা নির্দেশনা দিয়েছে, সচেতনতাও কিন্তু বেড়েছে। তারপরেও আমি বলবো যে যারা এখনো জানেই না, এখনো কিছু লোক আছে কিন্তু বাংলাদেশে, সেটা তো খুব অল্প সংখ্যক, এবং তারা কিছু কিছু জায়গা কিন্তু ছাড়াতে পারে। তারা, আমি মনে করি যে এই সচেতনতাটা আমাদেরকে কিছুটা রক্ষা করেছে। কিন্তু ডাক্তার শরফুদ্দিন, টেম্পারেচারও কিন্তু একটা বিষয় হতে পারে। আমি খুব বিনয়ের সাথে আপনাকে এখানে থামাতে চাচ্ছি। যে আলোচনাটা রয়েছে সেটা কিন্তু আমাদের খুব ভালো অভ্যাস, সদভ্যাসের কারণে যে আমাদের ইমিউনিটি সেরকম হার্ড ইমিউনিটির দিকে আমরা যাচ্ছি সেটা বলা হচ্ছে না। ধারণা করা হচ্ছে যে আমরা একেবারেই ঘনবসতিপূর্ণ একটা এলাকায় আমাদের বসবাস। দ্বিতীয় কথা হচ্ছে খুব পরিবেশ দূষণের মধ্যে আমরা থাকছি, আমরা ভেজাল খাবার খেয়ে খেয়ে আগে থেকেই অভ্যস্ত, যেখান থেকে আমাদের বডি বোধহয় এই ইমিউনিটিটা বিল্ড আপ করতে পেরেছে। এই আলোচনাটা রয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে কিছু কিছু কথা আপনাকে এইভাবে বলি আমরা। কেউ কেউ বলছে যে টেম্পারেচার একটা বিষয় হতে পারে, এখনো কিন্তু কনফার্ম না। 2 নম্বর, আমরা বিসিজি টিকা নেই। 80-র দশক থেকে যারা এখানে আছে, আপনি জানেন যে বিসিজি টিকা, এই যে বিসিজিটা মোটামুটি টিকার আওতায় তো আমাদের সবাইকে আনা হয়েছে, ভ্যাকসিন হিরোপাদিও পেয়েছে। কারণ হতে পারে। আর তৃতীয় যে বিষয়টা সেটা হলো যে সচেতনতা কিছু আমাদের মধ্যে আছে, যেটা আমরা ট্রাই করছি যে 1 ফিট দূরত্ব, 2 ফিট বা যে 3 ফিট দূরত্ব বা 2 হাত দূরত্বে বসে থাকা, তারপরে মাস্ক ব্যবহার করে, এটা কিন্তু এখন করা হচ্ছে। তারপরেও যারা বাজারে বা বিভিন্ন জায়গায় গিয়েছে তাদের মধ্য থেকে টিওসিসি একটা শব্দ আছে, এটা হলো ট্রাভেল ওভারসিজ, যারা করে আসছিল তাদের সেই লোকজন অন্য কন্ট্যাক্টে গেছে কিনা, অথবা কোনো ক্লাস্টার বা ক্রাউড এরিয়ায় গেছে কিনা, অথবা তাদের বাড়িতে কেউ কন্ট্যাক্টে আছে কিনা, এসব বিষয় কিন্তু এখন পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এবং আমরা প্রত্যেকটা হাসপাতালে রোগীদের কিন্তু ভোগান্তি যাতে না হয় তার জন্য আমরা গ্রিন জোন, রেড জোন এভাবে ভাগ করছি। যারা ধরেন সিমটম নিয়ে আসছে কোভিডের বা করোনার, তাদেরকে একটা আলাদা বুথে পিপিই পড়া ডাক্তাররা তাদের চিকিৎসা করছে হাসপাতাল আউটডোরগুলোতে। এবং যারা অন্য উপসর্গে নাই তাদেরকে আমরা বলছি যে যাদের উপসর্গ নাই তাদেরকে আলাদা একটা গ্রিন জোনের তাদের চিকিৎসা করা হবে, তবে ডাক্তাররা যেন প্রোটেক্টেড থাকে। কারণ ওই যে অ্যাসিমটোমেটিক রোগীরা, কিছু ডাক্তার বিভিন্ন হাসপাতালে বা ডাক্তার নার্সরা আক্রান্ত হয়েছে কিন্তু তথ্য গোপনকারী এবং অ্যাসিমটোমেটিক রোগীদের মাধ্যমে। সুতরাং আমাদের চিকিৎসকদের সেক্ষেত্রে কিন্তু প্রোটেকশন নিয়ে কাজ করতে হবে। এছাড়া সরকারি আরো একটা কারণে বলা হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের যে সংক্রমণ যে পরিমাণ, সেই তুলনায় যে মৃত্যু, এই দুইটার যে অনুপাত, সেই অনুপাতটা ধরা হচ্ছে যে পরিমাণ মানে সংক্রমিত হচ্ছে, মৃত্যুটা কিন্তু অন্যান্য দেশের তুলনায় একটু কম। বলছি যে আমাদের কয়েকটা বিষয় থাকতে পারে, যে আমাদের দেশের মানুষের ইয়াং পিপল কিন্তু বেশি, এবং আমাদের দেশে টেস্ট কম, ধারণা করা হচ্ছে যে এর থেকেও আরো বেশি হয়তো আছে, এবং তারা অ্যাসিম্পটোমেটিক এবং অনেকে ভালো হয়ে সংক্রমিত, অনেকে ভালো হয়ে গেছে। এসব কিছু মিলে ধরেন সিমটম যাদের ছিল, বাড়িতে বসে অনেকের চিকিৎসা হয়েছে জ্বর সর্দি হিসাবে, তাদেরও অনেকে ভালো হয়ে গেছে। ইভেন আপনি লক্ষ্য করেছেন যে ইমিউনিটি ইয়াং পিপলদের একটু বেশি থাকে। আমাদের দেশের জনসংখ্যা কিন্তু 60% হলো আপ টু 40 ইয়ার্স, 20 to 40 ইয়ার্স, যার ফলে অন্যান্য বিদেশে কিন্তু তার উল্টা, 60% হলো অ্যাবাভ 60 ইয়ার্স, তাদের মৃত্যু সংখ্যা ওই কারণে ইমিউনিটি কম বলে। আর আমাদের দেশের মানুষের একটু ইমিউনিটি বেশি। আমরা বিসিজি আমাদের দেশে মানে যুবা যারা রয়েছে তাদের মধ্যে আমরা বেশি হারিয়েছি, সেটাও বিশ্বের অন্য দেশের তুলনায়। আমি আলোচনাটা নিয়ে আপনার কাছে ফিরবো। আমরা বোধহয় যুক্ত করে নিতে পেরেছি ডাক্তার আব্দুল্লাহ শাহরিয়ার টুটুল। শাহরিয়ার টুটুল, শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি দর্শক, আমাদের সম্মানিত ডাক্তার আব্দুল্লাহ শাহরিয়ার টুটুল যুক্ত হয়েছেন গুলশান থেকে। উনি হচ্ছেন সহযোগী অধ্যাপক, শিশু কার্ডিওলজি বিভাগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। আমরা এই মুহূর্তে যুক্ত করে নিতে পেরেছি। আপনাকে স্বাগত জানাচ্ছি 21 রাতের আলোচনায়। ইমিউনিটি নিয়ে কথা হচ্ছিল, বিশেষ করে বাংলাদেশের যে জনসংখ্যা রয়েছে এরা একটা হার্ড ইমিউনিটির দিকে যাচ্ছে, এটা নিয়েই কথা হচ্ছিল ডাক্তার শরফুদ্দিন আহমেদের সাথে। নিশ্চয়ই আপনি শুনছিলেন। সেখান থেকে একটু আসতে চাই যে বলছিলেন যে সাধারণত যুবক বয়সে যারা রয়েছেন তাদের ইমিউনিটি একটু বেশি। যদি শিশুদের কথা জানতে চাই, শিশুদের ইমিউনিটিটা আসলে সেরকম যদি একটা আনুপাতিক আমরা হার বলি যে কি পরিমাণ সেক্ষেত্রে? শিশুদের ইমিউনিটির যে আমাদের বাংলাদেশেও, এটাও আরেকটা স্যারের কথা আরো জেরে বলবো, আরো যদি টানেন নিচের দিকে, আমাদের বাংলাদেশে কিন্তু মাদের একটা বড় ধরনের বৈশিষ্ট্য, তারা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এ থাকে বাচ্চারা। জি জি জি। বিদেশি তুলনায়, উন্নত দেশের তুলনায় মারা অনেক ব্যস্ত থাকেন, তারা তাদের বাচ্চাদেরকে আর্টিফিশিয়াল ফর্মুলা মিল্কে ছেড়ে দেন। কিন্তু বাংলাদেশে কিন্তু বাচ্চাদেরকে বুকের দুধ পান করার ব্যাপারে একটা বড় ধরনের ভূমিকা পালন করেছে আমাদের ইপিএ তো আছেই, এছাড়া আমাদের শিশু বিশেষজ্ঞ যারা, আমরা কিন্তু আমরা তীব্রভাবে আমরা বিরোধী যে আমাদের বাচ্চাদেরকে প্রথম 6 মাস একেবারে মায়ের বুকের দুধ দিতে হবে। এর একটা বড় ধরনের অ্যাডভান্টেজ দেখেন, এই বুকের দুধ থেকে কিন্তু বুকের দুধ থেকে কিন্তু বাচ্চা তার ইমিউনিটি গ্রো করবে। জি, এই বিশাল এই ন্যাচারাল ইমিউনিটি গ্রো করবে, এই তাকে প্রোটেকশন দিবে। এবং এছাড়াও এখন যেটা আমরা দেখছি এ পর্যন্ত যে স্টাডি রয়েছে, লাস্ট 9টা বাচ্চার উপর স্টাডি ছিল, মা প্রেগনেন্ট মাদের উপর, এটা উহানের স্টাডি। সেখানে কিন্তু তারা তাদের স্যাম্পলে, বাচ্চাদের রক্তের স্যাম্পল অথবা তাদের যে লালা বা অন্য ধরনের সিক্রেশনের স্যাম্পল, তারা কিন্তু কোনো ধরনের কোভিড ভাইরাসের উপস্থিতি পান নাই। অর্থাৎ মা থেকে বাচ্চা শরীরে ছড়ানোর মতো এখন কিন্তু নির্দিষ্ট এবং প্রমাণযোগ্য কোনো আমরা উপাত্ত খুঁজে পাইনি। যদিও একটি ছোট স্যাম্পলের স্টাডি পাওয়া গেছে, সেখানে কিন্তু ভয়ঙ্কর তথ্য আসছে। সেখানে দেখা গেছে 5টি বাচ্চার শরীরে কিন্তু চলে আসছে। তবে এটা কিন্তু সমর্থনযোগ্য না, কারণ আমরা যখন কোনো ধরনের গবেষণায় যাই, আমরা অনেক বড় ধরনের একটা স্টাডি দিই। আর যেটা হলো যে এখন যেটা হচ্ছে সেটা হলো, বাচ্চাদেরকে আমাদের মারা যদি অসুস্থ থাকেনও, আমাদের বাচ্চাগুলি কিন্তু দেখা যাচ্ছে যেহেতু ট্রান্সপ্লাসেন্টাল, অর্থাৎ তাদের যে মায়ের নাভির মাধ্যমে যে বাচ্চা শরীর চলে আসবে, রোগটা আসার কোনো পথ এখন সৃষ্টি হয়নি। যদি অন্যান্য ভাইরাস আছে যেগুলো আমরা শুনেছি ইদানিং কালে, জিকা ভাইরাস, আমাদের মেসেলস ভাইরাস, এগুলো কিন্তু মায়ের মাধ্যমে বাচ্চা শরীরে চলে আসে। কোভিড এর ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি। জি, যেটা আমরা এখন একেবারেই আমাদের সবার কাছে, এটা তো আমরা সবাই অপেক্ষা করছি, অপেক্ষমান একটা বিষয় হচ্ছে ভ্যাকসিন। পৃথিবীতে কখন ভ্যাকসিন আসবে কোভিড-19-এর, সেটা নিয়ে আমরা সবাই খুব আশাবাদী। এই ভ্যাকসিন আসলে আমাদের কি আজীবনের জন্য ইমিউনিটি দিতে পারবে, নাকি এটা সার্সের ক্ষেত্রে আমরা যেমন দেখেছি বা বিভিন্ন ফ্লুর ক্ষেত্রে বছর বছর সেটা দিতে হচ্ছে, এক্ষেত্রে কি সেরকম কোনো আশা রয়েছে কিনা? হ্যাঁ, এটাও তো একই অবস্থা, স্ট্রেইন বদলাচ্ছে। এটারও মনে হয় ইনফ্লুয়েঞ্জার মতোই আমাদের এই স্ট্রেইন অনুযায়ী আমাদের ভ্যাকসিন হয়তো চেঞ্জ হবে। তো এই জন্য আসলে ওই যে কথা আসছে হার্ড ইমিউনিটি, আমাদের বাংলাদেশে কিন্তু ম্যালেরিয়া রয়েছে কিন্তু এই ম্যালেরিয়া দেখবেন যারা নতুন কেউ আসেন বিদেশি, তাদের কিন্তু ম্যালেরিয়া ধরে বসে। কিন্তু আমাদের বাংলাদেশের যে পপুলেশন, তারা কিন্তু এটা হার্ড ইমিউনিটি ডেভেলপ করে গেছেন। ম্যালেরিয়া নিয়ে আমাদের কিন্তু চিন্তা করতে হয় না। জাস্ট আমরা যখন পার্বত্য অঞ্চলে যাই, তখন আমরা একটা প্রোফাইলেক্সিস, অর্থাৎ আমরা এর প্রতিরোধ আমি একটা কিছু ওষুধ খেয়ে চলে যাই। আমাদের জন্য এটা চিন্তার বিষয় না। কিন্তু আবার কলেরার কলেরাও দেখবেন যে বাংলাদেশে কিন্তু কলেরা মোটামুটি আছে, কিন্তু শোনা যাচ্ছে আজকে এই প্রান্তে, আজকে ওই প্রান্তে, কিন্তু কলেরার ইমিউনিটি ডেভেলপ করে গেছে। আমাদের আসলে ওই দিনের অপেক্ষায় থাকতে হচ্ছে। একটা গরিব দেশ, এখানে ইন্টারভেনশন, আমাদের এত উন্নত আইসিইউ ব্যবস্থা নাই, এত ভেন্টিলেটরের ব্যবস্থা নাই। আমাদেরকে আসলে এইভাবেই সামাজিক দূরত্ব বজিয়ে রাখা, প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা, হ্যান্ড স্যানিটাইজ করা, এইভাবে কিন্তু চলতে হবে আমাদের। কিন্তু আমাদের দুর্ভাগ্যজনক, নাগরিকদের মধ্যে আমি এই উদ্যোগ দেখতে পাচ্ছি না। তাদেরকে কিন্তু বুঝতে হবে, যুদ্ধ চলছে, এটা নিরন্তর যুদ্ধ চলছে। এই যুদ্ধে সরকার রয়েছে, বেসরকারি সংস্থা রয়েছে, নাগরিকরা রয়েছে, তাদেরকে সচেতন হতেই হবে। এর কোনো বিকল্প নেই। জি, আর আরেকটা বিষয় আপনার কাছে একটু জানতে চাইব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে বাংলাদেশে এখনো সেই অর্থে কমিউনিটি ট্রান্সমিশন হয়নি, কিন্তু আসলে সেটার যৌক্তিকতা কতটুকু? কারণ যেখানে আমাদের দেশে 3 ফিট দূরত্ব বজায় রাখাই তো অনেক কষ্টকর, 6 ফিট দূরত্ব যেখানে বজায় রাখতে বলা হচ্ছে এখন, সেক্ষেত্রে আমাদের দেশে কি কমিউনিটি ট্রান্সমিশন সেটা কি ব্যাপক অর্থে হয়েছে, যেটা শনাক্ত হয়নি? সুন্দর প্রশ্ন। দেখেন,
বিশ্ব স্বাস্থ্য সংস্থা তো আমাদের আসলে রোগের যে প্রকোপটা দেখি তারা এই কথাটা বলে। তো আমরা কিন্তু যেভাবে আমাদের অনেক ঘটনা ঘটে গেছে, আমাদের এখানে গার্মেন্টস কর্মীরা চলে আসছিল, আমাদের এখানে রাজনৈতিক পরিস্থিতি অনেকে নেতাদের দেখার জন্য ছুটে গিয়েছিলেন, আমাদের এখানে আবার ফিরে আসছে লোকজন, এভাবে অনেক ফ্রি মিক্সিং হয়েছে। এই জন্যই তো এটা স্বাভাবিক প্রশ্ন আসে যে এত লোকজন মেলামেশা করলো, সেই পরিমাণ তো ক্ষয়ক্ষতি দেখা গেল। কিন্তু ব্যাপার হচ্ছে শরফুদ্দিন স্যার উনি যিনি বললেন যে আমাদের কিন্তু সেই পরিমাণ কিন্তু ডিটেকশন হয়নি। আমাদের টেস্ট শুরু করলাম, ব্যাপক আকারে টেস্ট শুরু করলাম, কিন্তু কিছুদিন আগে থেকে এই 17টা নতুন ল্যাবরেটরি তৈরি হলো। এখন আইডিসি এর যে বন্ধ থেকে এখন প্রান্তিক অঞ্চলে এই টেস্টগুলি ছড়িয়ে দেওয়া হচ্ছে, গণস্বাস্থ্যকে এখন উন্মুক্ত করে দেওয়া হয়েছে তাদের টেস্টার, তাদের যে নতুন যে টেস্টে তারা তৈরি করবে। তো আমার মনে যত টেস্ট, যত জনগণের মধ্যে এই টেস্টটা ছড়িয়ে দেওয়া যাবে তত বেশি শনাক্ত হবে, এবং আমরা তখন ধারণা নিতে পারবো কত বেশি আকারে কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে। আরেকটা জিনিস হলো, কমিউনিটি ট্রান্সমিশনের একটা প্রধান বৈশিষ্ট্য হলো আপনি জানতে পারবেন না যে আপনি কিভাবে এটা আক্রান্ত করবেন। আপনি বলছেন আমি তো ঘরেই ছিলাম, আমি তো নিরাপদে ছিলাম, আমি তো সেরকম ভাবে বাইরে যাইনি, বাজারে যাইনি, কিন্তু কিভাবে হয়ে গেলাম। অর্থাৎ এত ব্যাপকভাবে হবে সেরকম কিন্তু কিছু লক্ষণ দেখতে পাচ্ছি আমরা, এটা দেখতে পাচ্ছি, এবং আরো ব্যাপকভাবে হবে। কিন্তু আমরা চাই না, কারণ আমরা আর কত রক্তের বিনিময়ে স্বাধীনতা চাবো, আর কত রক্তের বিনিময়ে এই মুক্তি চাবো কোভিড থেকে, আমরা এটা চাই না। আমরা চাই যে আমাদের একটা দমন প্রক্রিয়ার মধ্যেই আমরা আগাবো, এবং সেই ধরনের ক্ষয়ক্ষতি যেন না হয়। আমরা আরো অনেক স্বজন হারিয়ে সেরকম কোনো কিছু আসলে শনাক্ত করতে চাই না। আপনি আমাদের সাথে যুক্ত থাকবেন। এই মুহূর্তে একটু চলে যেতে চাচ্ছে অধ্যাপক ডাক্তার নীলুফার সুলতানা আপনার কাছে যুক্ত আছেন বসুন্ধরা আবাসিক এলাকা থেকে, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি ইমিউনিটি নিয়েই কথা বলছিলাম, এতক্ষণ কথা হচ্ছিল। সেক্ষেত্রে জানতে চাইবো যে একজন নারী সে প্রেগনেন্ট হওয়ার আগে থেকে প্রেগনেন্সি পিরিয়ডে নিশ্চয়ই তার ইমিউনিটি কিছুটা হয়তো কম হয়ে থাকে, তার ইমিউনিটিটা একটু কমে যায়, কিন্তু কোভিড-19 কারণে এখন যদি কোনো নারী প্রেগনেন্সিতে থাকে, সেরকম কি কোনো গবেষণা হয়েছে যে তার ইমিউনিটি আসলে কি পরিমাণ আরো কমে যাওয়ার সম্ভাবনা আছে? বাংলাদেশে হয়েছে কিনা? না, ধন্যবাদ। এরকম গবেষণা এখনো বাংলাদেশে হয়নি, তবে যতটুকু আমরা জানতে পেরেছি যে প্রেগনেন্সিটা কোভিড এর জন্য খুব বেশি ঝুঁকিপূর্ণ নয়। প্রেগনেন্ট মহিলা যারা মায়েরা, তাদের যে প্রেগনেন্সির জন্য কোভিডটা তাদের খুব ঝুঁকিপূর্ণ, সেটা সে ধরনের কোনো তথ্য এখনো পর্যন্ত আসেনি। এবং বারবারই বলা হচ্ছে WHO থেকে, RCOG যে গাইডলাইন গুলো থেকে দেখা যাচ্ছে যে প্রেগনেন্সিটা এক্সট্রা কোনো কোভিড এর জন্য ঝুঁকিপূর্ণ নয়। এটা সাধারণ পেশেন্টদের যেমন সাইন সিমটম, যেমন কমপ্লিকেশন হবে, প্রেগনেন্সি তো তেমনই ভাবে হবে। শুধু প্রেগনেন্সির আসলে প্রেগনেন্সি যে বসাতে হয় এটা কিন্তু একটা ইয়াং বয়সে প্রেগনেন্সি হয়, তাদের ইমিউনিটিটা ভালোই থাকে। যদিও প্রেগনেন্সি ইটসেলফ এর জন্য কিছুটা ইমিউনিটি কম হয়, কিন্তু সেজন্য এমন কোনো এভিডেন্স এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আসলে এই ভাইরাসটা নিয়ে তো তেমন ডিটেলস কিছু এখনো পর্যন্ত কিন্তু আসেনি, যার জন্য যেটুকুই পাওয়া গিয়েছে, যেটুকু রেফারেন্স আছে, যেটুকু বলা হচ্ছে যে প্রেগনেন্সির জন্য কমপ্লিকেশন যে বেড়ে যাবে তা কিন্তু নয়। সাইন সিমটম গুলো ওই সাধারণ মানুষের মতোই সাইন সিমটম হবে, তবে ঝুঁকিটা এইটাই যে এখনো পর্যন্ত কিন্তু আমরা ট্রান্সপ্লাসেন্টাল বা এমনিওটিক ফ্লুইড বা ডেলিভারির সময় কোনো ট্রান্সমিশন হয় কিনা এটা এখনো জানা যায়নি। তবে 2-4টা বাচ্চা দেখা গিয়েছে যে তাদের ডেলিভারির পর 30 ঘন্টার মধ্যে এফেক্টেড হয়েছে, এবং এই বাচ্চাগুলো যে তারা কি মায়ের থেকে নাকি অন্যভাবে এফেক্টেড হয়েছে এটা কিন্তু এখনো পর্যন্ত এটা রিসার্চ চলছে। সেই জন্য এই পর্যন্ত যেটুকু আমরা জানি যে প্রেগনেন্সি ইটসেলফ এটা করোনার জন্য তেমন কোনো ঝুঁকিপূর্ণ নয়। জি, কিন্তু এই মুহূর্তে একেবারে অন্যান্য সাধারণ মানুষের ক্ষেত্রে যেভাবে বলা হয় যে সুষম খাবারের কথা, সেক্ষেত্রে প্রেগনেন্সিতে যারা রয়েছেন এই প্রেগনেন্সি পিরিয়ডে তাদের ব্যাপারে কি খাদ্যাভ্যাসের কোনো পরামর্শ আপনার তরফ থেকে আছে কিনা? মানে প্রেগনেন্সিতে আমরা প্রত্যেকটা প্রেগনেন্ট মাকে যেভাবে আমরা সুষম খাবারের অ্যাডভাইস গুলো দিয়ে থাকি, এটা অবশ্যই ডিপেন্ড করে। কিছু কিছু মা তাদের যেমন কোনো ধরনের কোমরবিডিটি থাকে না, কারো কোনো মায়ের কিন্তু কোমরবিডিটি যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, ওবেসিটি, এনিমিয়া অনেক ধরনের থাকে, এবং অ্যাকর্ডিংলি যাদের যে ধরনের
খাবারের উপদেশ দেওয়ার আমরা কিন্তু সেটাই দিয়ে থাকি। এবং যদি এখানে কোভিড বা নন কোভিড সেভাবে নয়, যদি কারো কোভিড থাকে তাদেরকে অবশ্যই বেশি করে তরল খাবার, ভিটামিন সি জাতীয় খাবার, সুষম খাবার, বেশি করে সিদ্ধ করে খাবার, এই খাবারগুলো আমরা খেতে বলি। আর পাশাপাশি যে জিনিসগুলো ভেপার নেওয়া সেগুলো করতে বলি যদি কারো সাসপেক্টেড কোভিড বা কোভিড পজিটিভ থাকে। কিন্তু এই সিচুয়েশনে যদি কেউ নন কোভিড থাকে তাদের অ্যাডভাইসটা কিন্তু আগে আমরা যা দিয়েছি প্রত্যেকটা মায়ের, কিন্তু প্রেগনেন্সি এবং অ্যাডভাইস এবং ইনভেস্টিগেশন এটা কিন্তু প্রত্যেকটা মায়ের জন্য ইন্ডিভিজুয়াল। সব মাদের যে একই রকম অ্যাডভাইস হবে তা কিন্তু নয়, সব মায়ের একই রকম ইনভেস্টিগেশন হবে তা কিন্তু নয়, সব মায়ের ডেলিভারি প্রসিডিওর একই রকম হবে তা কিন্তু নয়। প্রত্যেকটা মাই কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য নিয়েই কিন্তু প্রেগনেন্সি কন্টিনিউ করবে এবং আমাদের অ্যাডভাইসটা অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিভিজুয়াল মাদারই হবে। সেজন্য সুষম খাবার তো আমরা সবসময় খেতে বলি। সেই আলাদা আলাদা মায়ের জন্য আপনাদের পরামর্শটাও আলাদা ভাবি আপনারা দিয়ে থাকেন। আপনি আজকে আমাদেরকে অনেক তথ্য দিয়ে সমৃদ্ধ করেছেন। আমাদের দর্শক যারা রয়েছেন, বিশেষ করে প্রেগন্যান্সি পিরিয়ডে রয়েছেন, তারা নিশ্চয়ই উপকৃত হয়েছে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডাক্তার নিরুফার সুলতানা, আপনি যুক্ত ছিলেন আজকে 21 রাতে। আপনাকে বিদায় জানাচ্ছি আজকের মতো। ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। এই মুহূর্তে আসতে চাচ্ছি অধ্যাপক ডাক্তার শরফুদ্দিন আহমেদ, আপনার কাছে আবার যে বিষয়টা নিয়ে আসতে চাই, যে ধারণা করা হচ্ছে এই কোভিড-19 তো আসলে দীর্ঘায়িত হচ্ছে এবং কতদিন পর্যন্ত থাকবে, কতদিনে আমরা সেই কাঙ্ক্ষিত একটা ভ্যাকসিন পাবো কিংবা পেলেও সেখান থেকে একদম সেটা ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দিতে পারবো, সেটা তো এখনো আসলে সেই সময় সাপেক্ষ ব্যাপার। জি, এখন গরমকাল, বাংলাদেশের প্রেক্ষাপটে সামনে আবার শীতের সময় এই কোভিড-19 মাত্রা অতিরিক্ত আঘাত হানার সম্ভাবনা আছে কিনা, সেটা আপনার কাছ থেকে শুনবো। আপনি সুন্দর প্রশ্ন করেছেন যে আমরা কতদিন পর্যন্ত এই কোভিড-19 আক্রমণের শিকার হব, কি পরিস্থিতি আগামীতে হবে এবং আমরা কতদিন লকডাউনে বসে থাকবো, এই বিষয়গুলো যদি আমরা চিন্তা করি তাহলে প্রথম হলো যে টেম্পারেচার আমাদের দেশে এখন যে পর্যায়ে আছে সেই অবস্থায় যদি এই টেম্পারেচারে কোভিড-19 বেশি আক্রমণ না করে আমাদের উপরে আল্লাহর রহমত হবে। দ্বিতীয় হলো বৃষ্টি হয় মাঝে মধ্যে, এই বৃষ্টিটাও কোনো হেল্প করে কিনা আমাদের, গরম বৃষ্টি মিলে। তৃতীয় হলো আগামীতে যখন শীত আসবে তখন কি এর প্রকোপ আরও বাড়বে কিনা। বিদেশের বেশ কিছু গবেষকের মতে এটা বেশ কিছুদিন এই কোভিড-19 এই বিশ্বে থাকতে পারে, এটা কয়েক বছর পর্যন্ত থাকতে পারে এবং আগামী শীতে এর প্রকোপ আবার বাড়তেও পারে এবং শীতের সময় এটা বেশি হয় এবং যেটা বিদেশে লক্ষ্য করেছেন ইতালি, যুক্তরাষ্ট্র বা স্পেন, ফ্রান্স, সব জায়গায় কিন্তু এই বিদেশ বেশি ঠান্ডার সময় কিন্তু এটা হয়েছিল, ঠান্ডার পরিমাণটা বেশি। আমাদের এই বিষয়টিও এখন থেকে খেয়াল করা দরকার। আপনি একটু আগে যে কথাটি বলছিলেন যে আমরা এখন কি চুপচাপ ঘরে বসে থাকবো, না, আস্তে আস্তে অর্থনীতিকে সচল করতে হবে, আমাদের জীবনযাত্রাকেও এগিয়ে নিয়ে যেতে হবে। সে কারণে আমাদেরকে এখন থেকে প্রস্তুত হতে হবে যে দীর্ঘদিন কোভিড-19 আক্রমণ চলতে পারে, সেই আক্রমণ থেকে আমাদের রক্ষা করে নিজেদের কাজকর্ম সুষ্ঠুভাবে শুরু করতে হবে। সেজন্যই কিন্তু আমরা স্বাস্থ্যবিধির কথাগুলো যেমন বলেছি, আপনি দূরত্বর কথা বলছেন 6 ফিট, যেটা 4 হাত পর্যন্ত কিন্তু থাকা উচিত, কিন্তু আমরা অন্তত 2 হাত যেন মেনটেন করতে পারি। সাথে সাথে আমাদের যে স্বাস্থ্যবিধি, আমরা মাস্ক ব্যবহার করব এখন থেকে বাইরে যখনই যাই, কার রোগ আছে কার নাই আমরা জানি না, সুতরাং মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, এবং আমরা যদি সবসময় আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করি তাহলে হয়তো বা আমরা রক্ষা পাবো। সাথে সাথে ইমিউনিটি শব্দটা বলেছেন, ইমিউনিটিটা কি? রোগ প্রতিরোধ ক্ষমতা। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমাদের কি কি দরকার? সুষম খাদ্য, যেমন আপনি বলছিলেন, সবারই যারা কোমরবিড তাদের জন্য আরো বেশি সমস্যা, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, ক্যান্সার যে রোগীগুলো আছে তাদেরকে সতর্কতার সাথে থাকতে হবে। যাদের বয়স 60-এর ঊর্ধ্ব তারা কিন্তু আরো বেশি সতর্ক থাকবে এবং যারা এই ব্লাড প্রেশারের রোগী বা ডায়াবেটিসের রোগী তাদেরকে সেই রোগটাকে কন্ট্রোলে রাখতে হবে। খাবারের মধ্যে যেমন প্রোটিন, মাছ, মাংস, তারপরে কার্বোহাইড্রেট, আমরা যেটা ভাত খাই, সাথে আপনার ফ্যাট
ফ্যাটি ফুড যেগুলো আছে, অয়েল বলেন, অর্থাৎ এইটাকে আমাদের এই যে অভ্যাস পরিমাণটা বাড়াতে হবে। এই কদিনের মধ্যেই যেটা গড়ে ফেলেছি, সুষম খাবারের অভ্যাস, মাস্ক ব্যবহারের অভ্যাস বা হাত ধোয়ার নানান ধরনের সাবধানতা অবলম্বন, এটা আমাদের ইমিউনিটিটাও রাখা হবে এবং আমাদের জীবনটাকেও আমরা ফিরিয়ে আনতে পারবো। আর এভাবে আর কতদিন আটকে থাকা যায়? জি, ফিরবো আপনার কাছে, আবার যেতে চাই একটু ডাক্তার আব্দুল্লাহ শাহরিয়ার টুটুল রয়েছেন গুলশান থেকে আমাদের সাথে। ডাক্তার শাহরিয়ার টুটুল, আপনার কাছে যে জিনিসটা জানতে চাইবো, কথা হচ্ছিল ডাক্তার শরফুদ্দীন আহমেদ বলছিলেন যেটা জীবনের কথা বলছিলেন, জীবিকার কথা বলছিলেন। আসলে জীবন বাঁচাতে হলে জীবিকা থেকে কিছুদিন সরে থাকতে হবে, অর্থনীতির চাকাকে একটু হলেও নিশ্চল করে রাখতে হবে, এটা কারো কারো মতামত। আবার কারো কারো মতামত হচ্ছে দীর্ঘমেয়াদে যে জিনিসটা চলতেই থাকবে, তখন জীবনকে বাঁচাতে হলে সেই জীবিকার প্রয়োজনে আমাদেরকে পথে বের হতে হবে, অর্থনীতির চাকাকে সচল করতে হবে। এই যে সাংঘর্ষিক একটি কথা, এ ব্যাপারে আপনি কি বলবেন? কারণ লকডাউন শিথিল হচ্ছে, সংক্রমণ বাড়ছে। জি, এখন লকডাউন কিন্তু দেখেন, যারা উন্নত বিশ্ব বারবার আমাদেরকে WHO আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে লকডাউন এভাবে তুলে নিয়েন না, তারপরে কিন্তু আমাদের উন্নত বিশ্ব দেখা যাচ্ছে তারা একের পর এক তারা লকডাউন তুলে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছেন। সেটা দেখা যাচ্ছে ইটালিতে, দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র, তাদের যে প্রধানমন্ত্রী উনিও ঘোষণা দিয়েছেন পর্যায়ক্রমিক তারা লকডাউন উঠিয়ে ফেলবেন। এমনকি পাকিস্তানও বলেছে কথা, আমাদের প্রতিবেশী দেশ। তো আমাদের ক্ষেত্রে যেটা হলো যে আমরা আমার মতে যেটা, এবং এটা যে বৈজ্ঞানিক ভিত্তি যেটা বলি, যে আসলে কোনো ঐশী বাণী বা কোনো ধরনের মন গড়া ফর্মুলা কিন্তু লকডাউন তুলে নেওয়া বা আমাদেরকে আমাদের জীবন ব্যবস্থায় ফিরে আসার কাজে আসা যাবে না। আমাদের যে মডেলের কথা বলা হচ্ছে, দুর্ভাগ্যজনক ভাবে আমাদের যে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ যারা, তারা কিন্তু যেভাবে আমাদের বিভিন্ন হাসপাতালগুলিতে এখন অতিমাত্রায় অ্যাক্টিভ রয়েছেন আমাদের স্বাস্থ্য বিশারদরা, সেই পরিমাণ কিন্তু জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা কিন্তু অ্যাক্টিভ না। তাদেরকে কিন্তু আমাদের মডেল দিতে হবে আমাদের বাস্তবতার পরিপ্রেক্ষিতে। আমাদের বাংলাদেশে কি পরিমাণ ছড়াচ্ছে, যে আপনি বারবার যেটা আমাদের প্রশ্ন করছেন যে আমাদের কমিউনিটি ট্রান্সমিশন, এর অবস্থাটাকে সামনে রেখে, বাস্তবতাকে সামনে রেখে লোকজনের চলাফেরা আমাদের দেশের প্রেক্ষাপটকে করে আমাদের নতুন মডেল তৈরি করতে হবে। এই মডেলই বলে দিবে আমাদের লকডাউন তুলে দেওয়ার আমরা কি অবস্থায় রয়েছি। এবং আমি মনে করি ভারতে যেটা করছে তারা যেমন একটি পর্যায়ক্রমিক ব্যবস্থা চলে গেছে, তারা কিন্তু ভাগ করে ফেলেছেন, রেড, গ্রিন, ব্লু এভাবে ভাগ করেছেন। আমাদেরকে কিন্তু এরকম আমাদের সব জায়গায় কিন্তু অর্জন নেই। যেমন আমরা বলছি যে আমাদের ঢাকা শহরে যেমন যেরকম রাজারবাগ, কাকরাইল এলাকাটা যতটা না ঝুঁকিপ্রবণ এলাকা, সেই পরিমাণ ঝুঁকিপ্রবণ এলাকা হয়তো এলিফ্যান্ট রোড না। সুতরাং আমাদেরকে ওরকম একটা ব্যবস্থা নিতে হবে যে যেসব জায়গায় হটস্পট তৈরি হচ্ছে সেসব জায়গায় এখনই আপনার এই আপনার লকডাউন করা উঠে নেওয়া যাবে না। আসলে আমাদের জি ডাক্তার আব্দুল্লাহ শাহরিয়ার টুটুল, আমাদের সামনে তো টোলারবাগের মতো ভালো উদাহরণ রয়েছে। জি জি, ওখানে আমাদের ব্যতিব্যস্ত হওয়া যাবে না। এবং আপনি আরেকটা তথ্য দিচ্ছি, ইউনিসেফ যেটা বলছে, তারা কিন্তু মাদার্স ডে তারা সমীক্ষা চালিয়েছিল যে 116 মিলিয়ন বাচ্চা নবজাতক তারা কিন্তু এবার এই মাদার্স ডে পর্যন্ত তারা ডেলিভারি অপেক্ষা ছিল। সারা পৃথিবী কিন্তু 116 মিলিয়ন, এটা বিশাল একটা বোঝা। তো তাদেরকে এটা তো একটা থাকলোই, সামনের দিনে আরো সমীক্ষা থাকলোই। এদেরকে বলেছে তারা যে, যেটা এর আগে আমাদের উনি বলেছেন যে অ্যান্টিনেটাল চেক আপ, এগুলি হলো আমাদের বাস্তবতা। আমাদের চালিয়ে যেতে হবে বা আমাদের মাদেরকে এনশিওর করতে হবে তোমরা সরাসরি ঘন ঘন আসার দরকার নেই, তোমরা খুবই একটা প্ল্যান মাফিক, একটি অত্যন্ত পরিকল্পনা মাফিক তোমরা ডাক্তারদের সাথে ভিজিট করো। অন্যান্য সময়গুলি তোমরা সবাই যে টেলিমেডিসিনের মাধ্যমে, আমি এটা আরো বলতে চাই যে আপনারা যে পদ্ধতি আপনারা আজকে আসছেন আমার জুমের মাধ্যমে, আমি মনে করি বাংলাদেশের প্রযুক্তি যা মন্ত্রণালয় যারা রয়েছেন, আমার বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়, তাদের উচিত, সারা পৃথিবী কিন্তু এখন চলছে কিন্তু আপনার আমাদের নেটের মাধ্যমে, আমাদের কিন্তু অর্ডারগুলি দেওয়া হচ্ছে নেটের মাধ্যমে। আমাদের কিন্তু সময় এসছে আমরা এটাকে ব্যবহার করবো। আমরা দেখছি অনলাইনে কিন্তু আমরা অর্ডার দিচ্ছি, আমাদের বিভিন্ন ভোগ্যপণ্য, আমাদের নিত্যপণ্য জিনিস, এমনকি মেডিকেল আইটেমসও। তাই যদি হয় আমরা এনশিওর করে দিই না, আমরা বিভিন্ন শপিং সেন্টারগুলো এনশিওর করে দিই আপনারা আমাদের এই আওতায় আসেন। আমাদের মেডিকেল বিভিন্ন ধরনের মেডিকেল কলেজ এবং আমাদের যে প্রাইভেট মেডিকেল কলেজ যেগুলি আছে, আমাদের কর্পোরেট যে মেডিকেল কলেজ আছে, তাদেরকে আমরা বলি আপনাদের যে ভোক্তা যারা রয়েছেন, আপনাদের যারা রোগী রয়েছে, তাদেরকে আপনারা এই নেটের মাধ্যমে আপনারা নিয়ে আসেন, তাদের আওতায় নিয়ে আসেন, চিকিৎসা আওতায় নিয়ে আসেন। লোকজন কিন্তু অত্যন্ত অসহায় হয়ে পড়েছে। তারা কোথায় যাবেন, চিকিৎসার জন্য কোথায় যাবেন, তারা তাদের কেনাকাটার জন্য কোথায় যাবেন, দরকার তো হবেই, বাইরে তো বের হতে হবেই।
তো আমাদেরকে সাপোর্ট দিতে হবে না? এটা সভ্য জগতের বাসিন্দা আমরা, আমাদেরকে প্রতিটা মানুষকে তাদের বেসিক নিড যারা মৌলিক যে তাদের চাহিদাগুলি পৌঁছে দিতে হবে। দোরগোড়ায় পারলাম না আমরা, কিন্তু তাদেরকে ঠিকানা দিতে হবে আমাদেরকে। সরকার পারবে না, সরকারের পাশাপাশি আমি চাই আজকে বিভিন্ন ধরনের দাতব্য সংস্থা যারা এগিয়ে এসছেন তারাও এই ব্যাপারগুলিতে সিরিয়াস হবেন। মোদ্দা কথা আসলে যতটা সম্ভব লকডাউন না ভেঙে শিথিল না করে মানুষকে সেই সংস্পর্শে না রেখে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড যতটুকু চালিয়ে যাওয়া সম্ভব আমাদের যেতে হবে। জি, সংক্রমণের হার আরো বেশি, আমরা সেটা আসলে দেখছি, আমরা হাজার ছাড়িয়েছি একদিনে। যে অসংখ্য ধন্যবাদ ডাক্তার আব্দুল্লাহ শাহরিয়ার টুটুল, আপনি যুক্ত ছিলেন আমাদের সাথে। আপনার কাছ থেকেও আমরা কিছু তথ্য পেয়েছি, সমৃদ্ধ হয়েছেন আমাদের দর্শকরা। আপনাকে বিদায় জানাচ্ছি, আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ফিরবো অধ্যাপক ডাক্তার শরফুদ্দিন আহমেদ আপনার কাছে। আলোচনার একেবারেই শেষ পর্যায়ে আজকে আমরা চলে এসেছি। ছোট্ট করে জানতে চাইব, আসলে একেবারে পুরো বিশ্বই যেখানে স্বাস্থ্য খাতকে বিভিন্ন সময় অবহেলা করেছে, কিন্তু এই কোভিড-19-এর মতো এরকম একটি করাল গ্রাসে এসে সবাই কিন্তু আবার দেখিয়েছে, সেই প্রমাণ রেখেছে বিশ্বের বিভিন্ন দেশ যে তারা আসলে জীবনকেই সবচেয়ে বেশি ভালোবাসে। সেই বিবেচনায় বাংলাদেশে আমরা যদি বলি যে সামনে বাজেট ঘোষণা হবে, সেই বাজেটে এই বরাদ্দ আপনি কিরকম আশা করছেন? ধন্যবাদ, একটা মূল্যবান বক্তব্য ছোট্ট করে আমরা শুনবো। জানেন যে বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থা যে অত্যন্ত সঙ্গীন, এটা এবার কোভিড ভালো করে সবার কাছে পরিস্ফুটিত করেছে। আমি মনে করি যে দীর্ঘদিন যাবত বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, আমি এর সাবেক মহাসচিব, আপনি জানেন যে আমরা 10% টোটাল বাজেটের 10% স্বাস্থ্য খাতে দিতে বলেছি, কিন্তু আমরা 10% এখনো পর্যন্ত পাইনি গত 40 বছরে। আমরা মনে করি যে জিডিপি 2% আর টোটাল বাজেটের 10% স্বাস্থ্য খাতে বরাদ্দ করলে হেলথ ম্যান পাওয়ার সহ এই ধরনের ভেন্টিলেটর, অক্সিজেন সিলিন্ডার, এই ধরনের আইসিইউ ফ্যাসিলিটি আমাদের দেশে বাড়ানো সম্ভব। এবং সেক্ষেত্রে শুধুমাত্র আমি বিশেষভাবে অনুরোধ করব যে আমাদের দেশের সরকার এবছর অন্তত এই হেলথ সেক্টরটাকে যদি মূল্যায়ন করে, ভবিষ্যতে হেলথ ইকোনমিক্স যেটাকে বলে, স্বাস্থ্য অর্থনীতি, আমি একটা মানুষ যদি সুস্থ থাকি তাহলেই কিন্তু আমি অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে সক্ষম হব। একজন অসুস্থ মানুষের কাছ থেকে কিন্তু অর্থনৈতিক উন্নয়ন সম্ভব না। সুতরাং স্বাস্থ্য খাতকে যদি আমরা এগিয়ে নিতে পারি এবং সবাইকে সুস্থ রাখতে পারি, সুস্থ জাতি সুস্থ অর্থনীতি দিতে সক্ষম হবে। জীবনকে আগে ভাবতে হবে, জীবনকে সুরক্ষিত করতে পারলে আসলে জীবিকার ওখান থেকে যে অর্থনৈতিক উন্নতি সেটা দিন দিন আমাদের বৃদ্ধি পাবে, সেই আশায় আমরা করছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আজকে 21-এর রাতে সময় দিয়েছেন। সম্মানিত দর্শক, আজকে 21-এর রাতের আলোচনা আপনারা শুনছিলেন। আলোচনা হচ্ছিল করোনা যুদ্ধে নতুন সৈনিক, এই শিরোনামে। যারা আজকে যুক্ত হয়েছেন নতুন সৈনিক হিসেবে তাদেরকে আবারও শুভেচ্ছা জানাতে চাই, এবং তারা নিঃসন্দেহে আমাদের এই যে একেবারে এই যুদ্ধকালীন সময়ে তারা সত্যিকার সেই সাহসী যোদ্ধা হিসেবে আমাদেরকে সাহায্য করবেন। তবে তাদেরকেও আমাদের সাহায্য করতে হবে প্রতি মুহূর্তে সচেতন থেকে। এবং সবশেষে আবারও স্মরণ করতে চাই বিশ্ব সেই নার্স দিবসে যারা বাংলাদেশে রয়েছেন, বা বিশ্বের প্রতিটা নার্সকে স্মরণ করতেই চাই, তার পাশাপাশি বাংলাদেশেও যারা নার্স এই মুহূর্তে যুদ্ধ করেই যাচ্ছেন তাদেরকে সেই শুভেচ্ছা জানাতে চাই, অভিনন্দন জানাতে চাই, এবং তাদেরকেও আমরা সাহায্য করব, তাদের সেই সেবাটুকু পাবো, পেতে তাদেরকে যেন আমরা কোনো তথ্য গোপন না করি ডাক্তার নার্সদের কাছে, সেই আশাটুকু আপনাদের কাছে থাকবে। সেই প্রত্যাশা রেখে আজকে শেষ করতে চাই 21-এর রাতের এই আলোচনা। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।